হরমুজ ঘিরে পাল্টাপাল্টি জাহাজ জব্দ ইরান ও আমেরিকার। মাইন পুঁততে দেখলেই গুলির নির্দেশ ট্রাম্পের। ইরানে কি হঠাৎ হামলা শুরু হবে? হরমুজ প্রণালীর পর এবারে মালাক্কাতে শুল্ক বসানোর পরিকল্পনা। বিশ্ব অর্থনীতিতে ভয়াবহ বিপর্যয়ের শঙ্কা। কি বলছেন বিশ্লেষকরা? যুদ্ধের মাঝেই চাকরি থেকে সরিয়ে দেওয়া হলো আমেরিকার নৌ সচিবকে। ইরান যুদ্ধে ব্যর্থতা ঢাকতেই কি ট্রাম্প প্রশাসনের এই নাটক? আসসালামু আলাইকুম, দেখছিলেন বাংলাভিশন ওয়ার্ল্ড নিউজ হেডলাইন। হরমুজ প্রণালীতে ইরান ও আমেরিকার মধ্যে পাল্টাপাল্টি জাহাজ জব্দের ঘটনায় পরিস্থিতি আবারও নাজুক হয়ে উঠেছে। এর মধ্যে হরমুজে আমেরিকার 2টি জাহাজ জব্দ করেছে ইরান। পাল্টা পদক্ষেপে ইরানের 3টি জাহাজ জব্দ করেছে আমেরিকা। এমন অবস্থায় হরমুজে মাইন স্থাপনকারী নৌযান দেখলেই গুলির নির্দেশ দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আর হরমুজ দিয়ে চলা জাহাজের ওপর আরোপিত টোল থেকে অর্থ আদায় করেছে ইরান। গোটা পরিস্থিতিতে যুদ্ধবিরতি ভেঙে নতুন করে সংঘাত শুরুর শঙ্কা দেখা দিয়েছে। আতঙ্ক বাড়ছে ইরানে আকস্মিক হামলার। রক্তক্ষয়ী হামলা এড়াতে যুদ্ধবিরতির আলোচনায় বসার অগ্রগতি কতদূর? মেহরাব হোসেন খানের ডেস্ক রিপোর্টে। ঘটনাবহুল হরমুজ প্রণালীতে 3টি জাহাজে হানা দিয়ে 2টি জব্দ করেছে ইরানের ইসলামী বিপ্লবী গার্ড IRGC। এই খবর ছড়িয়ে পড়তেই আবার চড়া জ্বালানি তেলের আন্তর্জাতিক বাজার। বৃহস্পতিবার সকালে ব্রেন্ট ক্রুড বিক্রি হয়েছে ব্যারেল প্রতি প্রায় $103, আর $94 ছাড়িয়েছে যুক্তরাষ্ট্রের তেলের দর। এতে তেল নিয়ে বৈশ্বিক সংকট আরও দীর্ঘায়িত হওয়ার আশঙ্কা আরও জোরালো হচ্ছে। বসে নেই যুক্তরাষ্ট্র। হরমুজ প্রণালীতে মাইন স্থাপনকারী নৌযান দেখা মাত্র গুলির নির্দেশ দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সামাজিক মাধ্যম ট্রুথ সোশ্যালে চরম হুঁশিয়ারি দিয়ে তিনি লিখেছেন, যুক্তরাষ্ট্রের মাইন অপসারণকারী জাহাজগুলো বর্তমানে ওই প্রণালী পরিষ্কারের কাজ করছে। হরমুজের ওপর যুক্তরাষ্ট্রের সম্পূর্ণ নিয়ন্ত্রণ আছে বলেও দাবি করেন তিনি। ভারত, মালয়েশিয়া ও শ্রীলঙ্কার উপকূলের কাছাকাছি জলসীমা থেকে ইরানের 3টি তেলবাহী জাহাজ জব্দ করেছে মার্কিন বাহিনী। 20 লাখ ব্যারেল অপরিশোধিত তেলবাহী সুপার ট্যাঙ্কার ডিপসি 1 সপ্তাহ আগে মালয়েশিয়া উপকূল থেকে নিখোঁজ হয়েছিল। অন্য দুটি সেভিন ও ডোরেনা। মার্কিন সেন্ট্রাল কমান্ড সেনকম জানিয়েছে, ইরানের বন্দর কেন্দ্রিক অবরোধ অমান্য করায় জাহাজগুলো জব্দ করা হয়েছে। ডোরেনা মার্কিন রণতরীর পাহারায় ভারত মহাসাগরে আছে। ইরানের সামরিক তৎপরতা আর ভাসমান মাইন এড়াতে মার্কিন বাহিনী এখন উন্মুক্ত সাগরে ইরানি জাহাজগুলো লক্ষ্যবস্তু করছে। অবরোধ শুরুর পর এ পর্যন্ত 31টি জাহাজকে বন্দরে ফিরে যেতে বাধ্য করার তথ্য নিশ্চিত করেছে সেন্টকম। যুদ্ধবিরতির মেয়াদ নিয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সুস্পষ্ট ঘোষণা না দিলেও ইসরায়েলের একটি গণমাধ্যমের দাবি, আগামী রবিবার এর মেয়াদ শেষ হচ্ছে। ইসরায়েলের রাষ্ট্রীয় সম্প্রচার মাধ্যম KAN বলেছে, তেল আবিবকে এ ধরনের বার্তা পাঠিয়েছে ওয়াশিংটন। এমন অবস্থায় যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর থেকে দেয়া বিবৃতিতে মার্কিন নাগরিকদের অবিলম্বে ইরান ছাড়তে বলায় ইসরায়েলের এমন দাবি আরও জোরালো হচ্ছে। যদিও হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি ক্যারোলিন লেভিট জানিয়েছেন, ইরানকে তাদের অবস্থান স্পষ্ট করার সুযোগ দিতেই যুদ্ধবিরতির মেয়াদ বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন ট্রাম্প। পাল্টাপাল্টি পদক্ষেপে দিন দিন বাড়তে থাকা উত্তেজনা আর যুদ্ধবিরতির মেয়াদ নিয়ে অনিশ্চয়তার মধ্যেই নতুন করে হুমকি দিয়েছে ইরানের বিপ্লবী গার্ড বাহিনী। 48তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দেয়া বিবৃতিতে বলা হয়েছে, আগ্রাসী শক্তিকে জবাব দিতে IRGC আর এর সহযোগী সশস্ত্র স্বেচ্ছাসেবীরা এমন প্রস্তুতি নিয়েছে যে শত্রুপক্ষের কল্পনারও বাইরে। এদিকে অনিশ্চয়তার ঘেরাটোপে থাকা ইসলামাবাদে 2য় দফার শান্তি আলোচনা সচল করতে কূটনৈতিক চেষ্টা জারি রেখেছে মধ্যস্থতাকারী পাকিস্তান। ইসলামাবাদে মার্কিন দূতাবাসের শার্টস দ্য অ্যাফেয়ার্স নাটালি বাকেরের সাথে কথা বলেছেন পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী মহসিন নকভি। এমন অবস্থায় শান্তি আলোচনা স্থবির হওয়ার দায় যুক্তরাষ্ট্রের ওপর চাপিয়েছেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। তিনি জানান, ইরান শান্তি চুক্তিতে আগ্রহী হলেও যুক্তরাষ্ট্রের বাধা ও হুমকির মুখে বৈঠক হচ্ছে না। উপসাগরীয় অঞ্চলে ক্রমবর্ধমান নিরাপত্তাহীনতা আর সংকটজনক বৈশ্বিক পরিস্থিতির জন্য যুক্তরাষ্ট্র আর ইসরায়েলকে দোষারোপ করেছে তেহরান। দক্ষিণ কোরিয়ার পররাষ্ট্রমন্ত্রীর বিশেষ দূতের সাথে তেহরান সফরে যাওয়া প্রতিনিধি দলের সাথে বৈঠকে এই অভিযোগ করেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি।
এদিকে যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগপত্র জাতিসংঘে জমা দিয়েছে ইরান। ওই অভিযোগপত্রে বলা হয়েছে, ইরানে হামলা চালাতে সৌদি আরব, কাতার, কুয়েত, বাহরাইন সহ উপসাগরীয় 5টি দেশের ভূখণ্ড ব্যবহার করছে যুক্তরাষ্ট্র। অভিযোগপত্রটি জমা দিয়েছেন জাতিসংঘে ইরানের স্থায়ী প্রতিনিধি আমির সাইদ ইরাভানি। এ প্রসঙ্গে প্রতিবেশী হিসেবে বন্ধুসুলভ আচরণ করতে ওই 5 দেশের প্রতি আহ্বান জানিয়েছে তেহরান। মেহরাব হুসাইন খান, বাংলা ভিশন, নিউজ ডেস্ক। এদিকে হরমুজ প্রণালী বন্ধ হওয়ায় বিশ্ব বাণিজ্য যখন চরম সংকটে, ঠিক সেই সময়ে এবার মালাক্কা প্রণালী ঘিরে দেখা দিয়েছে উত্তেজনা। এবারে মালাক্কাতেও শুল্ক আরোপের প্রস্তাব দিয়েছে ইন্দোনেশিয়া। তবে এর ঘোর বিরোধিতা করেছে মালাক্কা নিয়ন্ত্রণে রাখা অপর 2 দেশ মালয়েশিয়া ও সিঙ্গাপুর। বিশেষজ্ঞরা সতর্ক করে দিয়ে বলেছেন, কোনো ধরনের ভুল সিদ্ধান্ত বিশ্ব অর্থনীতিকে আরও বিপর্যয়ের দিকে নিয়ে যাবে। হিজাল জুবায়েরের ডেস্ক রিপোর্ট। এ যেন মরার ওপর খাঁড়ার ঘা। ইরান হরমুজ প্রণালী বন্ধ করে দেয়ায় বিশ্ব বাণিজ্য যখন ধুঁকছে, ঠিক সে সময় আর এক বৈশ্বিক বাণিজ্য পথ মালাক্কা প্রণালীতে শুল্ক আরোপের কথা ভাবছে ইন্দোনেশিয়া। দেশটির অর্থমন্ত্রী পুরোবায়া ইউধি সাদেওয়া এই প্রস্তাব সামনে এনেছেন। বিশ্ব বাণিজ্য ও জ্বালানি পথে নিজেদের প্রভাব বাড়াতে ভৌগোলিক অবস্থানকে কাজে লাগানোর উদ্দেশ্যেই এমন প্রস্তাব বিবেচনা করা হচ্ছে। আন্তর্জাতিক সংবাদ মাধ্যম সিএনএ জানিয়েছে, 22 এপ্রিল জাকার্তায় এক সিম্পোজিয়ামে এই প্রস্তাব তুলেছেন পুরোবায়া। তিনি বলেন, এখন আর ইন্দোনেশিয়ার নিজেকে প্রান্তিক দেশ হিসেবে ভাবা উচিত নয়, বরং বিশ্ব অর্থনীতির মঞ্চে গুরুত্বপূর্ণ এক দেশ এটি। প্রেসিডেন্ট প্রোপো সুবিয়ান্তোর এমন ভাবনার সঙ্গে মালাক্কায় শুল্ক আরোপের বিষয়টি সঙ্গতিপূর্ণ। পুরোবায়া বলেন, বিশ্ব বাণিজ্য ও জ্বালানি পরিবহনের মতো অত্যন্ত গুরুত্বপূর্ণ রুটে অবস্থান করা সত্ত্বেও মালাক্কা প্রণালীতে জাহাজ চলাচলে বর্তমানে কোনো শুল্ক নেওয়া হয় না। এটা ঠিক না বেঠিক তা পুনর্বিবেচনার দাবি রাখে। মালাক্কায় শুল্ক আরোপ করা যায়, এই ভাবনার পেছনে হরমুজ প্রণালীতে ইরানের শুল্ক আরোপের পরিকল্পনা অনুপ্রেরণা জুগিয়েছে বলেন ইন্দোনেশিয়ার অর্থমন্ত্রী। তার মতে, একই ধরনের উদ্যোগ গ্রহণ করলে ইন্দোনেশিয়াও উল্লেখযোগ্য অর্থনৈতিক সুবিধা অর্জন করতে পারে। তবে এটি বাস্তবায়নে অনেক জটিলতা আছে বলেও স্বীকার করেছেন এই মন্ত্রী। মালাক্কার অধিকাংশ এলাকা ইন্দোনেশিয়ার আওতায় থাকলেও মালয়েশিয়া ও সিঙ্গাপুরের হাতেও এর উল্লেখযোগ্য অংশের নিয়ন্ত্রণ রয়েছে। ফলে এককভাবে এ ধরনের সিদ্ধান্ত নেওয়া সম্ভব নয়। এটি বাস্তবায়নে বাকি 2 দেশের সাথে একমত হওয়া জরুরি। আপাতত প্রাথমিক ধারণা হিসেবেই এটি বিবেচিত হচ্ছে এবং চূড়ান্ত সিদ্ধান্তের আগে আঞ্চলিক সমন্বয় ও বৈশ্বিক বাণিজ্যের ওপর এর সম্ভাব্য প্রভাব গভীরভাবে বিশ্লেষণ করা হবে বলে জানান পুরোবায়া। এদিকে এরই মাঝে তীব্র বিরোধিতার মুখে পড়েছে ইন্দোনেশিয়ার এমন ভাবনা। সিঙ্গাপুর ও মালয়েশিয়া এর জোর সমালোচনা করেছে। সিঙ্গাপুরের পররাষ্ট্রমন্ত্রী ভিভিয়ান বালকৃষ্ণ সিএনবিসির এক অনুষ্ঠানে বলেন, মালাক্কা ও সিঙ্গাপুর প্রণালী অবশ্যই সবার জন্য উন্মুক্ত থাকতে হবে। এই পথে নৌযান চলাচলে কোনো সীমাবদ্ধতা মেনে নেবে না সিঙ্গাপুর। এই নৌপথে সবার চলাচল আন্তর্জাতিক অধিকার। বালকৃষ্ণ আরও বলেন, এই প্রণালী নৌ চলাচলের জন্য আন্তর্জাতিকভাবে স্বীকৃত। এখানে কোনো রকম শুল্ক আরোপ প্রক্রিয়ার সঙ্গে জড়াবে না সিঙ্গাপুর। একই অবস্থান জানিয়েছে মালয়েশিয়াও। দেশটির পরিবহন মন্ত্রী অ্যান্থনি লোকি বলেছেন, মালাক্কা প্রণালীতে অবাধ নৌ চলাচল নিশ্চিত করতে মালয়েশিয়া প্রতিশ্রুতিবদ্ধ। একটি সার্বভৌম দেশ এবং ইন্টারন্যাশনাল ম্যারিটাইম অর্গানাইজেশনের সদস্য হিসেবে আমরা নিয়মতান্ত্রিক ব্যবস্থার প্রতি অঙ্গীকার বজায় রাখব এবং আন্তর্জাতিক আইনকে সম্মান জানাব। বিশ্লেষকরা সতর্কতা জানিয়ে বলছেন, ইরান যুদ্ধের জেরে হরমুজ প্রণালী বন্ধ হয়ে যাওয়ায় এমনিতেই দমবন্ধ দশায় পড়েছে বিশ্ব অর্থনীতি। এ অবস্থায় মালাক্কার মতো গুরুত্বপূর্ণ প্রণালীতে শুল্ক আরোপ করা হলে ধসে পড়বে পণ্য সরবরাহ ব্যবস্থা, আর তার পরিণতি হবে মারাত্মক। হরমুজ ঘিরে ইরানের অবস্থান বিশ্বব্যাপী উপকূলীয় দেশগুলোর মধ্যে তাদের সীমান্ত সংলগ্ন প্রণালীগুলো নিয়ন্ত্রণে এক ধরনের প্রতিযোগিতা উস্কে দিচ্ছে বলে মনে করছেন অনেক বিশ্লেষক। হিজল জুবায়ের, বাংলা ভিশন। ইরান যুদ্ধ থেকে সম্মান নিয়ে বের হতে যখন মরিয়া হয়ে উঠেছে আমেরিকা, ঠিক তখনই পেন্টাগনে ঘটল বড় ধরনের
বিস্ফোরণ। জাহাজ নির্মাণের ধীরগতির দায়ে নিজের ঘনিষ্ঠজন মার্কিন নৌবাহিনীর বেসামরিক প্রধান জন ফেলানকে বরখাস্ত করলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। চলমান যুদ্ধে ব্যর্থতার গ্লানি ঢাকতেই কি এই নাটকীয় ছাঁটাই? হাফিজুল ইসলামের ডেস্ক রিপোর্টে বিস্তারিত। ইরানের বন্দরগুলো অবরোধ করে যুদ্ধের ফলাফল নিজেদের দিকে নিতে মরিয়া মার্কিন নৌবাহিনী। ঠিক সেই মুহূর্তে পেন্টাগনে ঘটে গেল এক অপ্রত্যাশিত ঘটনা। কোনো আগাম সতর্কতা ও আনুষ্ঠানিক বিদায় ছাড়াই তাৎক্ষণিক বরখাস্ত করা হয় মার্কিন নৌসচিব জন ফেলানকে। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ঘনিষ্ঠ হওয়ার পরেও শীর্ষ এই কর্মকর্তাকে আচমকা চাকরিচ্যুত করানোর ঘটনা চমকে দিয়েছে পুরো ওয়াশিংটনকে। নাটকীয় এই রদবদলের বিষয়টি মোটেও স্বাভাবিক ছিল না, কিন্তু মধ্যপ্রাচ্যের চলমান উত্তপ্ত পরিস্থিতিতে কেন ফেলানকে সরালেন প্রতিরক্ষা মন্ত্রী পিট হেগসেথ? হরমুজ প্রণালীতে ইরানের বিরুদ্ধে ক্রমাগত ব্যর্থতার জন্যই কি নেওয়া হলো এমন ব্যবস্থা? নানা রকম গুঞ্জন উঠলেও ঘটনার কেন্দ্রে ছিল জাহাজ নির্মাণ সংস্কার নিয়ে বহুদিনের জমে থাকা ক্ষোভ। ট্রাম্পের প্রতিরক্ষা মন্ত্রী পিট হেগসেথের সঙ্গে জন ফেলানের সম্পর্ক অনেক দিন ধরেই তিক্ত ছিল। হেগসেথ মনে করতেন ফেলান অনেক ধীর গতিতে কাজ করছেন। পেন্টাগনের সংশ্লিষ্ট বেশ কিছু সূত্রের বরাতে প্রকাশিত খবরে জানা গেছে নৌসচিব বিভিন্ন সময়ে সরাসরি প্রেসিডেন্ট ট্রাম্পের সাথে যোগাযোগ করতেন। বিষয়টি হেগসেথ ও পেন্টাগনের অনেক শীর্ষ কর্মকর্তাদের একেবারেই পছন্দ ছিল না। এক বৈঠকে জাহাজ নির্মাণ নিয়ে আলোচনার এক পর্যায়ে প্রেসিডেন্ট ট্রাম্প ফেলানের উপর বিরক্ত হয়ে ওঠেন। তিনি হেগসেথকে জানান নৌবাহিনীতে নতুন নেতৃত্ব প্রয়োজন। বিলিয়নিয়ার জন ফেলানের নৌসচিব হিসাবে নিয়োগ শুরু থেকেই ছিল বিতর্কিত। তার বিরুদ্ধে কুখ্যাত জেফ্রি এপস্টাইনের সঙ্গে ঘনিষ্ঠতার অভিযোগ ওঠে। ট্রাম্পের একজন বড় দাতা ও আস্থাভাজন হিসেবে পরিচিত ফেলান শেষ পর্যন্ত আমলাতান্ত্রিক মারপেচ ও পেন্টাগনের অভ্যন্তরীণ রাজনীতির কাছে হার মানলেন। কিন্তু ইরান যুদ্ধের মতো গুরুত্বপূর্ণ সামরিক অভিযানের মাঝপথে এমন শীর্ষ কর্মকর্তার বিদায় মার্কিন প্রতিরক্ষা বিভাগে বড় প্রশ্নবোধক চিহ্ন হয়ে রইল। ইরানের উপর মার্কিন নৌ অবরোধ চললেও মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের প্রভাব এখন বড় ধরনের প্রশ্নের মুখে। ট্রাম্পের অনির্দিষ্টকালীন যুদ্ধবিরতি নিয়ে পেন্টাগনের ভেতরেই বিভক্তি স্পষ্ট। একদিকে লোহিত সাগর এবং পারস্য উপসাগরে দীর্ঘস্থায়ী মোতায়েনের ফলে মার্কিন যুদ্ধজাহাজ ও আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার উপর প্রচণ্ড চাপ সৃষ্টি হয়েছে, ফলে চরম অস্ত্রঘাটতির ঝুঁকিতে আছে আমেরিকা। অন্যদিকে ইরানের প্রক্সি গোষ্ঠীগুলোর হামলা ঠেকাতে গিয়ে কয়েক বিলিয়ন ডলারের ইন্টারসেপ্টর মিসাইল হারিয়েছে ওয়াশিংটন। নৌসচিব জন ফেলানকে বরখাস্ত করার পেছনে ট্রাম্পের প্রশাসনিক ব্যর্থতাই মূলত দায়ী, এমনটা মনে করছেন সমালোচকরা। চলমান চাপের মুখে জাহাজ নির্মাণে দীর্ঘসূত্রতা এবং নৌবাহিনীর আধুনিকায়নে পিছিয়ে পড়ায় ট্রাম্প প্রশাসন ক্ষুব্ধ। ধারণা করা হচ্ছে নতুন করে অস্ত্রভাণ্ডার সমৃদ্ধ করার সময় পেতেই ট্রাম্প হয়তো হাঁটছেন যুদ্ধবিরতির পথে। এমন অনিশ্চয়তার জেরে মিত্র দেশগুলোর কাছে আস্থা হারাচ্ছে ওয়াশিংটন। চলমান পরিস্থিতি পরিষ্কার বুঝিয়ে দিচ্ছে ইরান যুদ্ধ ক্রমেই টালমাটাল করে দিচ্ছে ট্রাম্প প্রশাসনের অভ্যন্তরীণ ভিত্তি। হাফিজুল ইসলাম, বাংলা ভিশন। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু অতীতেও ইরানের বিরুদ্ধে যুদ্ধের প্রস্তাব দিয়েছেন যুক্তরাষ্ট্রের একাধিক প্রেসিডেন্টকে, তবে তারা সবাই তা প্রত্যাখ্যান করেছিলেন। এমনটাই জানিয়েছেন সাবেক মার্কিন পররাষ্ট্রমন্ত্রী জন কেরি। সম্প্রতি এক টেলিভিশন সাক্ষাৎকারে কেরি বলেন, বারাক ওবামা, জর্জ ডব্লিউ বুশ এবং জো বাইডেন তিনজনের কেউই এই প্রস্তাবে রাজি হননি। তার মতে জনগণকে বিভ্রান্ত করে যুদ্ধের সিদ্ধান্ত নেওয়া উচিত নয়। বিস্তারিত মির ফজলে রাব্বির ডেস্ক রিপোর্টে। যুক্তরাষ্ট্রের ৪৩তম প্রেসিডেন্ট জর্জ ডব্লিউ বুশকে জুতাছুড়ে মারার এই দৃশ্য তোলপাড় ফেলে দিয়েছিল গোটা বিশ্বে। ২০০৮ সালের ডিসেম্বরে ইরাকে বুশের বিদায়ী সফরে এই কাণ্ড ঘটিয়েছিলেন সাংবাদিক আল জাইদি। সেই ঘটনাই প্রমাণ করে দিয়েছিল সাধারণ মুসলিমরা বুশের কর্মকাণ্ডে কতটা ক্ষুব্ধ ছিলেন। কিন্তু সেই বুশও ইরানে হামলা করার সাহস দেখাননি। শুধু বুশ নন, প্রেসিডেন্ট থাকা অবস্থায় বারাক ওবামা এবং জো বাইডেনকেও ইরানে হামলার পরামর্শ দেওয়া হয়েছিল, কিন্তু তারা কেউই রাজি হননি। তবে একমাত্র ব্যতিক্রম ডোনাল্ড ট্রাম্প, যিনি ইসরায়েলের সাথে যৌথভাবে হামলার সম্মতি দিয়েছেন। সম্প্রতি এমনই এক চাঞ্চল্যকর তথ্য দিয়েছেন সাবেক মার্কিন পররাষ্ট্রমন্ত্রী জন কেরি।
MSNBC এর জনপ্রিয় অনুষ্ঠান দ্য ব্রিফিং উইথ জেন পাকিতে সাক্ষাৎকার দেওয়ার সময় এমন বক্তব্য দেন কেরি। 11 এপ্রিল এক প্রতিবেদনে এসব তথ্য জানিয়েছে সংবাদ মাধ্যম আনাদুলু এজেন্সি। সাক্ষাৎকারে কেরি বলেন, বারাক ওবামা না বলেছেন, জর্জ ডব্লিউ বুশ না বলেছেন, জো বাইডেনও না বলেছেন। আমি নিজে সেই আলোচনায় উপস্থিত ছিলাম। তার মতে আগের মার্কিন প্রেসিডেন্টরা ইরানের বিরুদ্ধে যুদ্ধের সিদ্ধান্ত নেননি, কারণ তারা শান্তিপূর্ণ সমাধানের সব পথ শেষ হয়ে গেছে এমনটা মনে করেননি। কেরি আরও বলেন, ভিয়েতনাম ও ইরাক যুদ্ধ থেকে একটি গুরুত্বপূর্ণ শিক্ষা পাওয়া যায়। জনগণকে বিভ্রান্ত করে যুদ্ধের সিদ্ধান্ত নেওয়া উচিত নয়। তার ভাষায়, মানুষকে ভুল তথ্য দিয়ে তাদের সন্তানদের যুদ্ধক্ষেত্রে পাঠাতে বলা ঠিক নয়। যেখানে অন্য মার্কিন প্রেসিডেন্টরা ইরানের সাথে যুদ্ধে জড়ানোর পরিণতি বুঝতে পেরে পিছু হটেছিলেন, সেখানে ট্রাম্প ঠিকই সেই সাহস দেখিয়েছেন। আর এর পেছনে ট্রাম্প এবং নেতানিয়াহুর গভীর বন্ধুত্বকেও দায়ী করছেন অনেকে। নেতানিয়াহু যখন 1980-র দশকে জাতিসংঘে ইসরায়েলের রাষ্ট্রদূত হিসেবে নিউ ইয়র্কে ছিলেন, তখন থেকেই ট্রাম্পের সাথে তার ব্যক্তিগত পরিচয় গড়ে ওঠে। এছাড়া ডোনাল্ড ট্রাম্পের বাবা ফ্রেড ট্রাম্পের সাথে নেতানিয়াহুর পরিবারের সুসম্পর্ক ছিল। 1996 সালে নেতানিয়াহু প্রথমবারের মতো ইসরায়েলের প্রধানমন্ত্রী নির্বাচিত হওয়ার পর ট্রাম্পের সাথে তার সম্পর্ক আরও গভীর হতে থাকে। 2012 সালে ট্রাম্প যখন একজন সাধারণ নাগরিক ও ব্যবসায়ী ছিলেন, তখন তিনি একটি ভিডিওর মাধ্যমে নেতানিয়াহুর পুনর্নির্বাচনের জন্য জোরালো সমর্থন জানিয়েছিলেন। দুজনেই রাজনৈতিকভাবে দক্ষিণপন্থী এবং জাতীয়তাবাদী ধারার অনুসারী। ইরান ইস্যুর ক্ষেত্রেও তাদের চিন্তা চেতনা অনেকটা একই। ফলে অন্যান্য মার্কিন প্রেসিডেন্টরা যা করতে দ্বিধাবোধ করেছেন, ট্রাম্প তা অনায়াসেই করেছেন। জেরুজালেমকে ইসরায়েলের রাজধানী হিসেবে স্বীকৃতি দেওয়া এবং সেখানে মার্কিন দূতাবাস স্থানান্তর, গোলান হাইটসে ইসরায়েলের সার্বভৌমত্ব মেনে নেওয়া এবং পরমাণু চুক্তি থেকে যুক্তরাষ্ট্রকে বের করে আনার মতো কঠিন কাজগুলো সম্পন্ন করেছেন ট্রাম্প, যেগুলো ছিল নেতানিয়াহুর দীর্ঘদিনের দাবি। আর এজন্যই হয়তো ট্রাম্পকে হোয়াইট হাউসে ইসরায়েলের পাওয়া সর্বকালের সেরা বন্ধু হিসেবে অভিহিত করেছেন নেতানিয়াহু। মীর ফজলে রাব্বি, বাংলা ভিশন। যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় রাশিয়া ও ইউক্রেনের ত্রিপক্ষীয় বৈঠক স্থগিত করা হয়েছে বলে জানিয়েছেন রাশিয়ার গোয়েন্দা বিভাগ। ইরান আর যুক্তরাষ্ট্রের মধ্যে একটি মৌলিক চুক্তি না হওয়া পর্যন্ত আলোচনার সম্ভাবনা দেখছে না ইউক্রেনও। দেশটির প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি জানিয়েছেন, যুদ্ধ বন্ধে আলোচনায় বসার আগ্রহ থাকলেও ইরান যুদ্ধ শেষ না হওয়া পর্যন্ত আলোচনা এগিয়ে নিয়ে যাওয়ার সুযোগ নেই। চলতি বছরে এখন পর্যন্ত 3 দফায় আলোচনায় বসেছে দুই দেশের প্রতিনিধিরা। পরবর্তীতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের উপস্থিতিতে দুই দেশের প্রেসিডেন্টের সরাসরি বৈঠকে বসার কথা থাকলেও এখন তা প্রায় অনিশ্চিত। এদিকে বৈঠকের সম্ভাবনা কমার পাশাপাশি ইউক্রেনের ওপরে চলছে রাশিয়ার হামলা। স্থানীয় সময় বৃহস্পতিবার ভোরে ইউক্রেনের দক্ষিণ পূর্বাঞ্চলীয় শহর দনিপ্রোতে বিমান হামলা চালিয়েছে রাশিয়া। এতে একটি আবাসিক ভবনে আগুন লেগে আহত হয়েছে 2 শিশুসহ অন্তত 7 জন। প্রকৃতি যেন এক অস্বাভাবিক সংকেত দিচ্ছে বিশ্বকে। ইউরোপ থেকে এশিয়া প্রায় সব দেশই পড়ছে তীব্র খরতাপ আর দাবানলে। ভারতের উত্তরাখণ্ড থেকে শুরু করে জাপানের বনভূমি, সবখানেই একই চিত্র। বিশেষজ্ঞরা বলছেন, এর পেছনে কাজ করছে বৈশ্বিক উষ্ণতা ও সম্ভাব্য সুপার এল নিনো, যা এবছর তাপদাহ, খরা ও প্রাকৃতিক দুর্যোগকে আরও তীব্র করে তুলতে পারে। আর ইরান যুদ্ধের কারণে এর সাথে জ্বালানি সংকট যোগ হয়ে পরিস্থিতিকে আরও জটিল করে তুলছে গোটা বিশ্বে, যার প্রভাব পড়তে পারে বিদ্যুৎ, কৃষি এবং দৈনন্দিন জীবনে। তাহলে কি আমরা প্রবেশ করছি এক নতুন জলবায়ু সংকটের যুগে? ইমরান মাহমুদের ডেস্ক রিপোর্ট। প্রকৃতি যেন নিজের সবচেয়ে ভয়ঙ্কর রূপ নিয়ে ঝাঁপিয়ে পড়েছে 2026 সালে। 2025 সালকে ইউরোপের ইতিহাসের সবচেয়ে বিধ্বংসী দাবানলের বছর হিসেবে চিহ্নিত করা হয়েছিল। গত বছর ইউরোপের বনভূমি যেভাবে পুড়ে ছাই হয়েছে তা ছিল এক রেকর্ড। কিন্তু সেই আগুনের আঁচ এগিয়ে আসছে এশিয়ার দিকে। পার্শ্ববর্তী দেশ ভারত থেকে শুরু করে জাপান, ধীরে ধীরে ধোঁয়ায় আচ্ছন্ন হচ্ছে এশিয়াও। তবে কি শুরু হয়ে গেছে ভয়াবহ সুপার এল নিনো? ভারতের উত্তরাখণ্ডের নৈনিতালে এখনও জ্বলছে আগুন। রয়টার্সের খবর অনুযায়ী গত 19 এপ্রিল থেকে শুরু হওয়া এই দাবানল দ্রুত ছড়িয়ে পড়ছে। তীব্র বাতাস আর শুকনো গাছপালার কারণে আগুন এখন লোকালয়ে, এমনকি ক্যান্টনমেন্ট এলাকাতেও হানা দিয়েছে। বন কর্মকর্তারা দিনরাত চেষ্টা করেও আগুন নিয়ন্ত্রণে হিমশিম খাচ্ছেন। সাধারণত ভারতে মার্চ থেকে জুন মাস পর্যন্ত দাবানলের প্রকোপ থাকে, কিন্তু এবারের তীব্রতা অন্য সব রেকর্ড ছাড়িয়ে যাওয়ার আশঙ্কা তৈরি করেছে।
অন্যদিকে প্রশান্ত মহাসাগরের ওপারে জাপানের চিত্রটা একই রকম। ইওয়াতে প্রদেশের ওতসুতি অঞ্চলে ভয়াবহ দাবানলের কারণে 1800 পরিবারকে ঘরবাড়ি ছেড়ে পালিয়ে যেতে হয়েছে। রয়টার্স জানায় মাত্র কয়েকদিনের ব্যবধানে কয়েকশো হেক্টর বনভূমি পুড়ে ছাই হয়ে গেছে। গত বছরও জাপানে 3000 হেক্টরের বেশি বনভূমি পুড়েছিল, আর এবছরের শুরুতেই সেই একই ভয়াবহতার পুনরাবৃত্তি ঘটছে। গবেষকরা বলছেন সাম্প্রতিক সময়ে দাবানল বাড়ার পেছনে প্রধান কারণ হল অতিরিক্ত কার্বন নিঃসরণের কারণে পৃথিবীর ক্রমবর্ধমান তাপমাত্রা এবং দীর্ঘস্থায়ী খরা। জলবায়ু পরিবর্তনের ফলে বনভূমি অতিরিক্ত শুকিয়ে যাচ্ছে, যার ফলে সামান্য আগুনের ফুলকি থেকেও বিশাল এলাকা পুড়ে যাচ্ছে। তবে এবছর আগুনের এই বাড়তি তাণ্ডবের পেছনে সবচেয়ে বড় খলনায়ক হিসেবে দেখা হচ্ছে সুপার এল নিনোকে। কিন্তু প্রশ্ন হলো, সুপার এল নিনো আসলে কী? সহজ ভাষায় বলতে গেলে এল নিনো হলো প্রশান্ত মহাসাগরের পানির তাপমাত্রা অস্বাভাবিকভাবে বেড়ে যাওয়ার একটি প্রক্রিয়া। যখন এই তাপমাত্রা সাধারণ এল নিনোর চেয়েও অনেক বেশি বৃদ্ধি পায় এবং দীর্ঘ সময় ধরে চলে, তখন তাকে বলা হয় সুপার এল নিনো। বিশ্ব আবহাওয়া সংস্থার মতে 2026 সালের এই সুপার এল নিনোর প্রভাবে প্রশান্ত মহাসাগরের মধ্যাঞ্চল ও পূর্বাঞ্চলীয় পানি স্বাভাবিকের চেয়ে কয়েক ডিগ্রি বেশি উষ্ণ হয়ে আছে। সাধারণ এল নিনোর সময় তাপমাত্রা বা বৃষ্টির ধরনে যে পরিবর্তন আসে, সুপার এল নিনোর সময় তা কয়েক গুণ বেশি শক্তিশালী হয়। এর ফলে 2026 সালে দক্ষিণ এশিয়ায় দেখা দিতে পারে তীব্র তাপপ্রবাহ আর খরা। আশঙ্কা করা হচ্ছে বাংলাদেশ সহ ভারতীয় উপমহাদেশের এই অঞ্চলের তাপমাত্রা 45 থেকে 50 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত পৌঁছে যেতে পারে। প্রকৃতির এই চরম রূপের সাথে যুক্ত হচ্ছে মানুষের তৈরি সংকটও। ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে চলমান যুদ্ধের কারণে বিশ্বজুড়ে এখন চরম জ্বালানি সংকট চলছে। সিএনএনের প্রতিবেদন মতে বাজারে তেলের সরবরাহ ব্যাহত হওয়ায় বিদ্যুৎ উৎপাদন ও সেচ ব্যবস্থা থমকে যাওয়ার উপক্রম হয়েছে। একদিকে আসন্ন সুপার এল নিনোর কারণে তাপমাত্রা 50 ডিগ্রির কাছাকাছি, অন্যদিকে জ্বালানি সংকটের কারণে বিদ্যুতের অভাব। এর অর্থ হলো, যখন মানুষের সবচেয়ে বেশি এসি বা ফ্যানের প্রয়োজন হবে, তখন হয়তো দীর্ঘ সময় লোডশেডিং সইতে হবে। আবার সেচের পানির অভাবে দেখা দিতে পারে তীব্র খাদ্য সংকটও। দাবানল নেভানোর জন্য যে বিপুল পরিমাণ যন্ত্রপাতি ও হেলিকপ্টার প্রয়োজন, জ্বালানির অভাবে সেগুলোর পরিচালনাও কঠিন হয়ে পড়বে বলে আশঙ্কা করছেন গবেষকরা। গবেষকদের মতে এবারের সুপার এল নিনোর প্রভাব কেবলই আগুনেই সীমাবদ্ধ থাকবে না। দক্ষিণ এশিয়ার একদিকে যেমন দাবদাহ চলবে, তেমনি বছরের শেষ ভাগে হঠাৎ করে দেখা দিতে পারে ভয়াবহ বন্যা বা ঘূর্ণিঝড়। দ্য গার্ডিয়ানের একটি বিশ্লেষণ বলছে, এল নিনোর এই চক্রাকার পরিবর্তন বিশ্বের অর্থনীতিতে কয়েক ট্রিলিয়ন ডলারেরও ক্ষতি করতে পারে। ইমরান মাহমুদ, বাংলাভিশন। এই ছিল আজকের মতো, সাথে থাকায় ধন্যবাদ।